ভবিষ্যৎবাণী করছে তখন পিছিয়ে নেই বাংলাদেশও। গুলিস্তানের ফুটপাতে বসে থাকা মনসুরের টিয়া মিঠুও বলছে, চারদিকে কেবলই প্রশ্ন, কে জিতবে এবারের রাজপথের লড়াই, বিএনপি নাকি ইসলামী জামায়াত? যখন বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এক অদ্ভুতপূর্ব উপায়ে নির্বাচনের ফলাফল ফাঁসের দাবি করা হয়েছে। ঢাকার এক বিখ্যাত জ্যোতিষীর পোষাটিয়া পাখি নাকি চিনে ফেলেছে আগামীর শাসককে। সাদা অংশ যেদিকে থাকবে সেই হবে বিজয়ী, তাহলে ঘুরিয়ে দিলাম, দেখি কে হয় বিজয়ী। বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানাবেন কে হবে বিজয়ী, ধানের শীষ না দাড়িপাল্লা না হাত পাখা না ট্রাক মার্কা। চারদিকে এখন একটাই আলোচনা, প্রেডিকশন আর প্রেডিকশন। কে হচ্ছেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী? কোন দল পাবে সবচেয়ে বেশি আসন, আর কারাই বা গঠন করবে নতুন মন্ত্রিসভা? এরই মধ্যে সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে জ্যোতিষী বিড়ালের পর ভবিষ্যৎবাণী ফাঁস করেছে জ্যোতিষী টিয়া। এছাড়াও বেশ কয়েকজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার ও জ্যোতিষী বাংলাদেশের এই নির্বাচন নিয়ে তাদের ভবিষ্যৎবাণী করেছেন। সব রহস্যের উত্তর একসাথে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন, আর সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। চারদিকে কেবলই প্রশ্ন, কে জিতবে এবারের রাজপথের লড়াই, বিএনপি নাকি ইসলামী জামায়াত? যখন বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এক অদ্ভুতপূর্ব উপায়ে নির্বাচনের ফলাফল ফাঁসের দাবি করা হয়েছে। ঢাকার এক বিখ্যাত জ্যোতিষীর পোষাটিয়া পাখি নাকি চিনে ফেলেছে আগামীর শাসককে। টিয়া পাখির ঠোঁটে উঠে এলো কোন দলের প্রতীক? কেন এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল? জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী কি সত্যিই কোনো সংকেত দিচ্ছে? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, রাজনীতির ফুটপাতে মানুষের ভিড়, সবার নজর একটি ছোট্ট টিয়ার দিকে। পদ্ধতিটা বেশ পরিচিত, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। সামনে রাখা হয়েছে দুটি খাম, একটিতে ধানের শীষ, অন্যদিকে জামায়াতের প্রতীক। উপস্থিতি জনতার শ্বাসরুদ্ধতার প্রতীক্ষার মাঝেই টিয়া পাখি খাঁচা থেকে বেরিয়ে আসলো। প্রথমবারেই কোনো দ্বিধা ছাড়াই পাখিটি তার ঠোঁট দিয়ে তুলে নিল জামায়াত ইসলামের প্রতীক সংবলিত কার্ডটি। দর্শকদের মাঝে উঠল গুঞ্জন। জ্যোতিষী আবারও খামগুলো ওলটপালট করলেন। দ্বিতীয়বার এবং তৃতীয়বারেও টিয়া পাখিটি একই দলের প্রতীককে বেছে নেয়। জ্যোতিষীর দাবি, প্রকৃত ইশারায় এবার জামায়াত ইসলামের পাল্লাই ভারী। এই সাধারণ একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রাজনীতির মতো আলোচনার তুঙ্গে। একটি পাখির ভবিষ্যৎবাণী কি সত্যি রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে? অবশ্যই না, কিন্তু ভোটারদের মানসিকতায় এর প্রভাব অনেক সময় বিনোদনের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়ায়। জামায়াত সমর্থকরা এই ঘটনাকে দেখছেন তাদের প্রতি এক ধরনের ডিভাইজিং সাপোর্ট হিসাবে। অন্যদিকে বিএনপি সমর্থকরা বিষয়টিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন। সমাজবিজ্ঞানীরা বলছে, নির্বাচনের আগে মানুষ যখন অনিশ্চয়তায় থাকে, তখন তারা এমন সব ছোটখাটো সংকেত থেকে নিজের মনের ইচ্ছার প্রতিফলন খোঁজে। টিয়া পাখির এই নির্বাচন কেবল একটি সাটার হতে পারে, কিন্তু এটি প্রমাণ করে যে মানুষের মতো জামায়াত ও বিএনপির লড়াই কতটা তীব্রভাবে চেপে বসেছে। মনে রাখা জরুরি যে নির্বাচনের রায় কোনো পাখি বা জ্যোতিষীর হাতে নয়, বরং দেশের 16 কোটি মানুষের হাতে। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপারেই বলবে আসল সত্য। তবে টিয়া পাখির এই ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে রয়েছে জামায়াতের সাম্প্রতিক জনপ্রিয়তার একটি সূচক। অনেক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সুশৃঙ্খল প্রচারণা এবং নতুন প্রজন্মের ভোটারদের সমর্থন তাদের একটি বড় শক্তি হতে চলছে। টিয়া পাখি হয়তো জামায়াতের খাম খুলে নিয়েছে, কিন্তু ভোটের মাঠে ধানের শীষের বিশাল ভোট ব্যাংকে টপকে যাওয়া কি এতটা সহজ হবে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তো দর্শক, জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত বাস্তবে মিলবে, নাকি অভিজ্ঞতার জেরে বিএনপি জয়ী হবে? আপনি কি মনে করেন, নির্বাচনের আগে এমন ভবিষ্যৎবাণী কি মানুষকে প্রভাবিত করে, নাকি এটি শুধু মানুষের একটি প্রতিবেদন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আপডেট আর চাঞ্চল্যকর সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 4 কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে, এবং সে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে, এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে, নাহিদ, হাসনাত, সার্জিসদের সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াতে ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে, তাদের জোটভুক্ত করতে পেরেছে। বাংলাদেশে রাত পোহালেই নির্বাচন, এবং নির্বাচনের আগে এবার বিচিত্র সব নাম না জানা সংগঠন একের পর এক জরিপ উপহার দিয়েছে।
9ই ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে সর্বশেষ যে দুটো জরিপ প্রকাশিত হয়েছে, দুটোর ফলাফল একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী। দুটো জরিপই দাবি করেছে তারা 300টি আসন থেকেই স্যাম্পল নিয়েছে এবং বড় স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে। জাগরণ ফাউন্ডেশন এবং প্রজেকশন এই দুই সংগঠনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD 300 আসনের 63,615 জনের মতামত নিয়ে এক জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলছে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি যেখানে 44.10% ভোট পাবে, সেখানে জামায়াত জোট ভোট পাবে 43.90%। ওই একই দিনে আরেকটি জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের এক সংস্থা। তারা 300টি আসনের প্রায় 41,500 মানুষের মতামত নিয়েছে এবং তারা বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে 208টি আসনে জয়লাভ করতে পারে, জামায়াতে ইসলামী নাকি পাবে মাত্র 46টি আসন। আর এই জরিপটিতে বলছে EASD যে বিএনপিকে 66.3% ভোটার ভোট দেবে, জামায়াতে ইসলামীকে ভোট দেবে নাকি মাত্র 11.9%, আর এনসিপি কে দেবে 1.7%। আর আমি আপনাদেরকে সব সময় যেটা বলি যে 18 মাস ধরে এক একজন এক এক রকম জরিপ করেছে এবং জরিপগুলো দেখলে পুরোপুরি বোঝা যায় যে একরকম কি ফলাফল আনতে চায়, সেই নির্দিষ্ট করে সেই ফলাফল আনবার জন্যই জরিপগুলো পরিচালিত হয়েছে। কাজে আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জরিপ বলে মনে হয়েছে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জরিপটি। সেখানে প্রায় 85,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন 5টি বিশ্ববিদ্যালয়ে। এবং মনে রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসেন, সকল সামাজিক অবস্থার ছাত্রছাত্রীরা আসেন এবং সেই 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। কাজেই বেশিরভাগ জরিপ যদিও বা বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখাচ্ছে নির্বাচনের আগে, আমি মনে করি না নির্বাচনে বিএনপির বিজয়টা এত সহজ হবে। কারণ আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকেরা এখনো এই যে একটা রাজনৈতিক বিরাট পট পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের সর্বত্র, সেটা আঁচ করতে ব্যর্থ হচ্ছেন। মানে ডাকসু নির্বাচনের পর যেমন চমকে উঠেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকেরা, যেমন তারা 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বড় বিজয়ের পরেও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি কতটা জনপ্রিয়তা এবং বিকাশ লাভ করেছে গত 1.5-2 দশকে, সেটা হিসাব না করে বরং যে পুরো ব্যাপারটাকে এখনো একটা বিস্ময়, সারপ্রাইজ হিসেবে দেখতে চাইছেন, সেটাকে আমি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে যারা যত ভবিষ্যৎবাণী করছেন সেক্ষেত্রে একটা দুর্বলতা বলে মনে করছি। কারণ দেখুন, এই যে জামায়াতে ইসলামী শুধু যে একটি রাজনৈতিক সংগঠন তা কিন্তু নয়। জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন এই অর্থে যে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বাংলাদেশের মানুষের মূল আচার ব্যবহার সংস্কৃতি সবকিছু একরকম এই রাজনৈতিক দলটি তালিমের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তালিম শব্দটা ব্যবহার করলাম কারণ এই যে নারীরা জামায়াতে ইসলামীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট দিতে বলছেন, জান্নাতের টিকিট বেচে আসছেন, এসব বিএনপি নেতারা বলছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ঘরে ঘরে জামায়াতে ইসলামীর রাজনীতিকে বহু বছর ধরে নিয়ে যাওয়া শুরু করেছেন এবং সেই প্রক্রিয়াটিকে তারা তালিম হিসেবে অভিহিত করেন। কাজেই জামায়াতে ইসলামীর বাংলাদেশের আসলে ঘরে ঘরে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন জামায়াতে ইসলামী ঘরে ঘরে তার এই ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থানকে সে ভোটে পরিণত করতে পারবে কিনা সেটা দেখবার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপি যে 1.5 দশক ধরে মামলা হামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগের পুরোটা সময় রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়েছে, সেই পুরোটা সময়েই জামায়াতে ইসলামী তাদের ধর্মীয় কার্যকলাপের বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশের আসলে পরিবারে পরিবারে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করেছে। তাদের সাংগঠনিক ভিত্তির সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তির একটা সরাসরি লড়াই হবে কিন্তু এই নির্বাচনে। দেখেন, বিএনপি এই যে সর্বশেষ একটা জরিপেও বলে দিচ্ছে যে বিএনপি 208টি আসন পাবে। এই জরিপটি কি বিবেচনা করেছে যে 79টি আসনে, 300টি আসনের মধ্যে বিএনপির
৭৯টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। মানে একটা দল, সে দল বহিষ্কারের পর বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করবার পরেও ৭৯ আসনে ৯২ জন বিএনপির প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন, যারা বিএনপির যে জোট প্রার্থী কিংবা বিএনপির ধানের শীষের যে মূল প্রার্থী তার ভোট খেয়ে নেবেন। এবং ৭৯টি আসনে আসলে বিএনপি তার মূল যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তা হারাতে পারে, মানে পরাজিত হতে পারে, কারণ তাদেরই দুই প্রার্থীর মধ্যে একটা জোর লড়াই সেখানে চলবে। জামায়াতে ইসলামী এতটা সুসংগঠিত ভাবে পুরো নির্বাচন ব্যবস্থাপনাটা করছে যে জামায়াতে ইসলামী 1 বছরেরও বেশি সময় আগে থেকে তারা সারা বাংলাদেশে পোলিং এজেন্ট প্রশিক্ষণ শুরু করেছে। দেখেন, এই যে এবার যখন নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন প্রশাসন খুব দুর্বল অবস্থায়, মানে একদম প্রচারণার শেষ দিনে ব্যারিস্টার ফুয়াদের মতো প্রভাবশালী নেতা তিনি পর্যন্ত বলেছেন যে এখনো পুলিশ প্রশাসন সবাই ভয়ে আছে যে কার পক্ষ নেবে, কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এবং দাঁড়ালে পরে সেই দল যদি জিতে আসে তাহলে তাদের চাকরিটা থাকবে কিনা। কাজেই প্রশাসন পুলিশ সকলে একরকমের বিশৃঙ্খল এবং দুর্বল অবস্থায় আছে। সে সময়ে নির্বাচনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ভোট কেন্দ্রে ভোট কক্ষে থাকা প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টরা। সারা বাংলাদেশে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রে ২.৫ লক্ষের বেশি ভোট কক্ষ আছে। সেই ২.৫ লক্ষ ভোট কক্ষে বিএনপি তার সুশৃঙ্খল প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিতে পারবে কিনা ভোট পাহারা দেওয়ার জন্য, তা নিয়েও কিন্তু এক রকমের সন্দেহ আছে। বিএনপির দিক থেকে সুসংগঠিতভাবে এই পোলিং এজেন্ট প্রশিক্ষণের কাজ, ভোট কক্ষ পাহারা দেওয়ার যে নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাটা আছে সেটা করবার উদ্যোগের কোনো খবর পাওয়া যায় না। তারেক রহমান বলছেন বটে ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে গিয়ে পড়তে এবং ভোটের হিসাব নিয়ে তবে ফিরে আসতে, সেটা তো ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখা, মানে সেই ভোট কেন্দ্রের সামনে ভিড় করা কতটা প্রশাসন অ্যালাউ করবে আদৌ নির্বাচনী বিধি অনুযায়ী তা তো করা যেতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে যা করতে পারার কথা ছিল বিএনপি সেটা করতে পারবে কিনা, নাকি আসলে ভোট কক্ষগুলোতে বরং জামায়াত অনেক সুসংগঠিত প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিয়ে তাদের ভোট পাহারা দিয়ে তুলে আনতে পারবে, সেটাও কিন্তু ভোটের ফলাফলে একটা বড় পার্থক্য সৃষ্টি করবে। জামায়াতে ইসলামীর একটা অস্বস্তি আছে। জামায়াতে ইসলামীর 1971-এর ভূমিকার জন্য এখনো জামায়াতে ইসলামী করার বিষয়টা বা ছাত্র শিবির করার বিষয়টা অনেক ক্ষেত্রেই মানে খুব প্রকাশ্যে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নেতা কর্মী সমর্থকেরা এখনো, এমনকি 2024-এর আগস্টের পর পুরোপুরি প্রকাশ্যে বেরিয়ে আসার পরও অনেক সময় বলতে চান না। কাজেই এটাও মনে রাখতে হবে যে জরিপের ফলাফলের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সকল সমর্থকেরা যে তাদের কথা বলেছেন সেটাও কিন্তু ভাববার কোনো কারণ নাই। আওয়ামী লীগের ভোট একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে লিখছে। আওয়ামী লীগ সরাসরি বলেছে নৌকা নাই তো কিসের ভোট। আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ভোট দিতেই যাওয়া উচিত হবে না। কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশকে যে সামাজিক চাপে কিংবা একরকমের নানা রকম ভয় এবং আতঙ্কের বশবর্তী হয়েও হলেও ভোট দিতে যেতে হবে তা নিশ্চিত। ভোট দিতে গেলে কি তারা বিএনপিকে দেবেন, সেটা হয়তো খুবই শহুরে এলিট ক্লাস, প্রিভিলেজ ক্লাস, মানে যারা একটা সুবিধাজনক অবস্থায় আছেন সমাজে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা অনেকেই ধর্মভিত্তিক দলের বিপক্ষে তাদের ভোটটা দিয়ে আসার ক্ষেত্রে অবস্থান নিতে বিএনপিকে পছন্দ করবেন হয়তো। কিন্তু বাংলাদেশের তৃণমূলে যে পরিমাণ মামলা হামলা দখলবাজি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা 2024-এর 5ই আগস্টের পর থেকে করেছেন, 32 নাম্বার দখল নেওয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দোকানপাট বাড়ি ঘর যা দখল করেছে রাজনৈতিক নেতাকর্মীরা, সেটা বিএনপি করেছে, সেটা জামায়াতে ইসলামী করেছে, সংগঠিতভাবে জামায়াতে ইসলামী দিয়ে হয়েছে, এমন অভিযোগ কিন্তু 18 মাসে পাওয়া যায় নাই। তাহলে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেবে এবং তার ফলে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, সে হিসাবটা করাও কিন্তু খুব সহজ নয়। তাহলে বিএনপি নির্বাচনে জিতেই আসবে সেটা ভাববার কারণ কি? অনেকেই এমন জোয়ার তুলতে চেয়েছেন, ধরুন মতিউর রহমান, মাহফুজ আনাম, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি পক্ষ যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশ যদি একটা ইসলামপন্থী দলের শাসনে চলে যায় তাহলে বাংলাদেশে নারী কর্মীদের কলকারখানায় কাজ করা ব্যাহত হবে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়বে। এসব আশঙ্কা থেকে যারা তারেক রহমান ফেরার পর থেকে তারেক রহমানই যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সে কথা, সেই সমর্থন
সমর্থন জানিয়ে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছেন এবং প্রকাশ্যে তাকে সমর্থন এবং উৎসাহ যোগাচ্ছেন, তারা এই ব্যাপারটাও ভুলে যাচ্ছেন, যেটা টাইম ম্যাগাজিন মনে রেখেছে, যে তারেক রহমানের ওপর ব্যাপক ভরসা করবেন বাংলাদেশের তৃণমূলের মানুষ। সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই হয়তো সত্য হবে না। মানে তারেক রহমান সারা বাংলাদেশ জুড়ে প্রচারণা চালাচ্ছেন, সেটা সত্যি, কিন্তু কোনো এলাকায় গিয়ে তিনি সেই এলাকার সমস্যা, এলাকার সম্ভাবনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানেন, সেটা যেমন মনে হয় নাই। মানে তিনি যেইখানে এরই মধ্যে মেডিকেল কলেজ আছে সেখানে মেডিকেল কলেজ করবেন বলেছেন, যেটা লিচুর জায়গা সেখানে গিয়ে আম বিক্রির কথা বলেছেন, এসব তো করেছেনই। যেখানে চিনিকল নাই সেখানে তিনি চিনিকল আবার খুলে দেবেন, এসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব তো করেছেনই। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে এসব প্রেডিকশন আপনাদের কাছে কেমন লেগেছে? বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হবে এবং কে সবচেয়ে বেশি আসন পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, এই বিষয়ে অবশ্যই আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।